যোগ দিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিউ ইয়র্কে পৌঁছেছেন। রাতে জন এফ কেনেডি ডক্টর ইউনূসের সফরের প্রতিবাদ জানাতে সেখানে হাজির হন আওয়ামী লীগের কর্মী সমর্থকরা। অবৈধ ডক্টর ইউনূস এদেশে আসছে বাংলাদেশের ১৭ কোটি মানুষকে রিপ্রেজেন্ট করার জন্য। অবৈধভাবে সে আসতে পারে না, সে ১৭ কোটি মানুষকে রিপ্রেজেন্ট করে না, সে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে না। শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি না। শেখ হাসিনার সরকার ইউনূসকে স্বাগতম জানানোর জন্য জেএফকের বিমানবন্দরে হাজার হাজার মানুষের উপস্থিতি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতেই কিছু অংশ দেখেছেন ভিডিওর। একটু পরে আমরা ভিডিওর বাকি অংশগুলো দেখবো। তার আগে আপনাদের কাছে ছোট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো আছেন প্লিজ দরকার আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর বেশি কথা বাড়াচ্ছি না, আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু দেখে আসবো। হাজার হাজার মানুষের উপস্থিতি। যুব দলের পক্ষ থেকে, জাসাসের পক্ষ থেকে, শ্রমিক দলের পক্ষ থেকে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, দিয়েছি তো রক্ত। শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি না। শেখ হাসিনার সরকার অবৈধ সরকার, মানি না মানব না। ইউনূসের সরকার, মানি না মানব না। পাকিস্তান টেররিস্ট, ইউনূস টেররিস্ট। রক্ত রক্তের বন্যায় পুরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, গর্জে উঠুক আরেকবার। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে এবার আলোচনার বিষয় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর সরকারে আসা ইউনূস সরকার সম্মেলনে কিভাবে বাংলাদেশকে উপস্থাপন করবে সেটি নিয়ে চলছে আলোচনা, জল্পনা ও কল্পনা। এসব আলোচনার মধ্যে সবচেয়ে গুরুত্ব হিসেবে দেখা হচ্ছে জো বাইডেন আর ডক্টর মোহাম্মদ ইউনূসের দ্বিপাক্ষিক বৈঠক। তার সফর সঙ্গী আলোকচিত্রী সাংবাদিক শহীদুল আলম বলেন, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক সবসময় গুরুত্বপূর্ণ ছিল, তবে তা ছিল ভারতীয় আধিপত্যবাদের। কিভাবে সেখান থেকে বের হয়ে দুই দেশেরই স্বার্থ রক্ষা করে আগের চেয়ে আরও ভালো সম্পর্ক করা যায় তা নিয়ে জো বাইডেনের সাথে কথা হতে পারে ইউনূসের। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। ভারত বাংলাদেশ সম্পর্কটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং একেবারেই সত্য যে ভারত যেইভাবে যেই সম্পর্ক আমাদের সাথে এতদিন ধরে রেখেছে সেই সম্পর্ক কোনো ভালো সম্পর্ক ছিল না। সেটার থেকে ভিন্ন সম্পর্ক হবে সেটা আমরা আশা করি। এই মুহূর্তে শেখ হাসিনা ভারতে রয়েছেন, সেটার ব্যাপারে কোনো আলাপ হবে কিনা সেগুলি আমরা জানি না, কিন্তু আমাদের অনেক কিছু পাবার আছে, অনেক রকমের দাবি আছে এবং ভারতের সাথে বাংলাদেশের একটা মানে দ্বিপাক্ষিক একটা শ্রদ্ধার সম্পর্ক থাকবে, সেটাই তো আমরা আশা করি। স্বৈরাচারমুক্ত বাংলাদেশে গণহত্যার বিষয়টি সহ ১৬ বছরের দুঃশাসনের বিষয় নিয়েও জো বাইডেনের সাথে আলোচনা হতে পারে বলে জানান এই আলোকচিত্রী। এই অভ্যুত্থানের পরে আমাদের সবাই রুয়াল খানকে শুনছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাগতম জানানোর জন্য জেএফকের বিমানবন্দরে
হাজার হাজার মানুষের উপস্থিতি এই সন্ধ্যাকালীন সময়ের দৃশ্য দেখতে পাচ্ছেন। তো ডক্টর মোহাম্মদ ইউনূস আর কিছুক্ষণ পরে অবতরণ করবেন। জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিউ ইয়র্কে পৌঁছেছেন। রাতে জন এফ কেনেডি এয়ারপোর্টে তাকে স্বাগত জানান বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। ডক্টর ইউনূসের সফরের প্রতিবাদ জানাতে সেখানে হাজির হন আওয়ামী লীগের কর্মী সমর্থকরা। জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। অধিবেশনে যোগ দেওয়ার পাশাপাশি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা। বিমানবন্দরে ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানায় নিউ ইয়র্কের বিএনপির নেতাকর্মীরা। অধিবেশনে বক্তব্য দেওয়ার জন্য জেএফকে বিমানবন্দরে আগমন করছেন, আমরা তাকে স্বাগত জানাচ্ছি। কারণ এই বাংলাদেশের এই ভঙ্গুর রাজনীতি, ভঙ্গুর এই অর্থনীতিকে উজ্জীবিত করবার জন্য ডক্টর ইউনূস একটি যোগ্য প্রার্থী। যে গত ১৬ বছরের জঞ্জাল ভেঙে বাংলাদেশের মানুষ যে ঐতিহাসিক বিপ্লব করেছে, ছাত্র জনতা যে ঐতিহাসিক বিপ্লব করেছে, সেই বিপ্লবের ফসল বর্তমান সরকার। আমরা এই সরকার প্রধানকে স্বাগত জানাচ্ছি এবং আমরা বিশ্বাস করি এই সরকার প্রধান সমস্ত সংস্কার, প্রয়োজনীয় সংস্কার করে সুষ্ঠুভাবে একটা নির্বাচন দেবেন যথাসময়ে। বিএনপির কয়েকশো নেতাকর্মী বিমানবন্দরে হাজির হন। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রে আসছেন, তাই বিএনপির পক্ষ থেকে এখানে আমরা হাজার হাজার নেতার কর্মী একত্রিত হয়েছি ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানানোর জন্য। অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের আগমনের প্রতিবাদ জানায় আওয়ামী লীগের কর্মী সমর্থকরা। অবৈধ ডক্টর ইউনূস এ দেশে আসছে বাংলাদেশের ১৭ কোটি মানুষকে রিপ্রেজেন্ট করার জন্য। অবৈধভাবে সে আসতে পারে না, সে ১৭ কোটি মানুষকে রিপ্রেজেন্ট করে না, সে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে না। সে নির্বোধের মতো জোরপূর্বক পশ্চিমা শক্তি এবং কিছু বাংলাদেশের যারা দেশ বিরোধী তাদের সহায়তায় এই কাজটি করছে। আমরা তাকে ধিক্কার জানানোর জন্য তার এই অবতরণে তার ধিক্কার জানাচ্ছি। এই খুনি ইউনূস জাতিসংঘের অধিবেশনে সে অংশগ্রহণ করার জন্য আজকে নিউ ইয়র্কে আসবে। আমরা নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের, আপনারা জানেন প্রত্যেকটা নেতৃবৃন্দ আমরা এই জেএফকে অবস্থান করছি, তাকে কালা পতাকা আমরা দেখাবো এবং সে অসাংগঠনিকভাবে কোনোভাবেই সে জাতিসংঘে স্পিচ দিতে পারবে না। প্রায় ২ ঘন্টা অবস্থানের পর তারা বিমানবন্দর ছেড়ে যান। বাংলাদেশের অন্তর্বর্তী এক সময়ের শত্রু আজকের দিনের সবচেয়ে বড় মিত্র, আবার এক সময়ের মিত্র আজকের দিনে বড় শত্রু। দেশ দুইটার নাম হচ্ছে চীন এবং ভারত। ১৯৭১-এর পর বাংলাদেশ যখন জাতিসংঘে নিজেদের সদস্যপদ আবেদন করেছিল, তখন নিরাপত্তা পরিষদের প্রধান ৫টা রাষ্ট্রের মধ্যে একটা রাষ্ট্র ছিল চীন। চীন তৎকালীন সময়ে ভেটো দিয়েছিল। আর ৭১-এ বড় মিত্র ছিল ভারত। আর আজকের ২০২৪-এ এসে সেই চীন পরবর্তী সময় আমাদের সদস্যপদের জন্য আর ভেটো দেয় নাই। ইভেন ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে বৈদেশিক নিরাপত্তা থেকে শুরু করে বিশ্ববাজারে বাংলাদেশ নিজেদের ইজ্জত রাখার জন্য অথবা শেল্টার বলেন সব কিছু, যেগুলোর জন্য বাংলাদেশের এই মুহূর্তে দামটা একটু বেশি, সেই জায়গাতে এসে চীন হয়ে গেছে মিত্র, ভারত হয়ে গেছে ওয়ান কাইন্ড অফ শত্রুতার জায়গা জনগণের কাছে। কিন্তু সরকারের কাছে এখনও কিন্তু ভারতের মিত্রতার জায়গাটা বেশি। তবে ভারতকে ডিঙিয়ে বাংলাদেশের বাজারে বিপুল পরিমাণ আমদানি রপ্তানির রেকর্ড কিন্তু আপনার চীনের। আর বাংলাদেশের জন্য নতুন আরও একটা সুখবর দিয়েছে, এমনকি ইতিহাসে এই প্রথমবারের মতন এমন ঘোষণা দিল চীন। আপনার আগামী ১ ডিসেম্বর থেকে বাংলাদেশকে ১০০% শুল্কমুক্ত বাজার সুবিধা দেবে চীন। কত ভাগ? ১০০%। এবং ইতিহাসে এটা প্রথমবারের মতন ১০০% দেওয়া হচ্ছে। তবে এখানে ছোট্ট একটু শর্ত আছে। আপনার গতকালকে ঢাকার চীনা দূতাবাস এক বিবৃতিতে এই তথ্য জানিয়ে বলছে যে গত ৫ই সেপ্টেম্বর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তিনি আপনার বাংলাদেশকে ১০০% শুল্কমুক্ত বাজার সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছেন। আগামী ১ ডিসেম্বর ২০২৪-এ বাংলাদেশ এবং চীনের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের দিন থেকে বাংলাদেশ ১০০% শুল্কমুক্ত বাজার সুবিধা পাবে। এতে আরও বলা হয়েছে ট্যারিফ কোটা ব্যবস্থাপনার সাপেক্ষে পণ্যের জন্য শূন্য শুল্ক ব্যবস্থাপনা শুধুমাত্র কোটার পরিমাণের মধ্যে থাকা পণ্যগুলোর জন্যই প্রযোজ্য হবে।
কোটার পরিমাণ অতিক্রম করলে সেই ক্ষেত্রে আবার আপনার শুল্ক কানেক্টেড হবে। আর তথ্য অনুযায়ী বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার হচ্ছে বেইজিং। গত অর্থ বছরেই শুধুমাত্র বাংলাদেশের মধ্যে চীনের কি পরিমাণ ব্যবসা হয়েছে দেখেন, 18.6 বিলিয়ন ইউএস ডলার তারা বাংলাদেশে পণ্য আমদানি করেছে। বিপরীতে আমরা কতটুকু রপ্তানি করেছি? আমাদের রপ্তানির জায়গাটা এখন খুবই ছোট। এটা হচ্ছে বাংলাদেশ থেকে চীনে রপ্তানি করা হয়েছে 676 মিলিয়ন ডলার, মানে 1 বিলিয়নও হয় নাই। এখন এটার কারণ আছে, সারা পৃথিবী জুড়েই চীনাদের ব্যবসা, যে কোনো জিনিস চীনাদের হাতে নাই এমন কোনো জিনিসে নাই। কম দামি যে কোনো পৃথিবীর যে কোনো রাষ্ট্রে চীনারা সেই মার্কেটটা দখল করছে। আমরা হয়তো আমার ধারণা সম্ভবত কেঁচু টেচু ব্যাং বং চিংড়ি মাছ অথবা সামহাও, হ্যাঁ এইগুলাই সম্ভবত আমরা করি। আমি জানি না চীনে আমরা কি কি রপ্তানি করি। দর্শক, 2020 সালে 97% বাংলাদেশি পণ্য শুল্কমুক্ত সুবিধা পেত। 2022 সালে শেখ হাসিনা সরকারের আমলেই সেটা 98% হয়েছিল। শুল্কমুক্ত পণ্যের মধ্যে চামড়া এবং চামড়াজাত পণ্য সহ 383টি নতুন পণ্য ছিল। আর যেটা 2024-এর 5ই সেপ্টেম্বর ঘোষণা দেওয়া হলো, এটা শতভাগ করা হলো, যেটা কার্যকর হবে আগামী 1 ডিসেম্বর থেকে। এটা হচ্ছে চীনের সাথে আমাদের ব্যবসায়িক লেনদেনের। তবে এর দ্বিতীয় অর্জনে আছে ভারত। ভারতের মধ্যে আবার অধিকাংশ জিনিস চোরা পথে কারবারটা হয়ে যায়, যার কারণে অঙ্ক মিলানোটাও কিন্তু অনেকটা কষ্টকর। তা আমার মনে হয় যে বাংলাদেশ রপ্তানির দিকে আরেকটু মনোযোগী হওয়া দরকার। আমরা শুধু আমদানি করতেছি, রপ্তানির জায়গাটাতে গার্মেন্টসের পণ্য ছাড়া আসলে ওইভাবে আমরা তেমন কোনো জিনিস কিন্তু বিশ্বকে পাঠাতে পারতেছি না। গার্মেন্টসের পণ্যের বিষয়টা, এটা থেকে আসলে দেশ সেই লেভেলে ডেভেলপড হবে না। প্রতিযোগিতাশীল মার্কেট, এমনি আমাদের কোম্পানিগুলোতে নানান ধরনের ঘটনা ঘটছে, শিল্প কারখানাগুলো অস্থিতিশীল, আর এটার একটা অ্যাডভান্টেজ পাচ্ছে এই মুহূর্তে ভারত। সো আমাদের সরকারগুলোর উচিত নিত্য নতুন প্রোডাক্ট তৈরি করে যেটা বিশ্ববাজারে লঞ্চ হবে। শুধু বাংলাদেশের ভিতর বেচা তো আর আমাদের বৈদেশিক মুদ্রা অর্জন হবে না। বৈদেশিক মুদ্রা অর্জন করতে হলে দেশের বাহিরে আমাদের রপ্তানির জায়গাটা বাড়াইতে হবে রাষ্ট্রগুলোর সাথে। এভাবে যদি শুল্কমুক্ত কোটা একটা রাখা যায় বা কাছাকাছি লেভেলের, যতটুকু না হলে না সুযোগ সুবিধা নিয়ে, তো সেই ক্ষেত্রে এতে হয়তো আমরা পজিটিভ অ্যাডভান্টেজ পাবো। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, এই বিষয়টা নিয়ে আপনার মতামত জানতে চাই, কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এই বিষয়টা নিয়ে আপনার প্রতিক্রিয়া দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। দেখা হবে কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।